বেশ অনেক দিন পর ফিরে এলাম আপনাদের সামনে। একটু ছুটি নিয়েছিলাম, ছুটির পর ফিরে এসছিলাম, কিন্তু চারপাশে যা পরিস্থিতি চলছিল ঠিক ভিডিও বানাবার ইন্সপিরেশন পাচ্ছিলাম না। সেটা কেন, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলতে এসছি সেটা একটা বিচিত্র সমস্যা। কারণ মৃত মানুষ তো জেগে ওঠে না, কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কিছু মৃত মানুষ সিলেক্টিভলি জেগে ওঠেন। তো এবার মৃত মানে সত্যি অর্থেই ডেড বোঝাচ্ছি না, ভার্চুয়ালি মৃত, তো কনভিনিয়েন্টলি মৃত সেরকমও বলা যায়। তো এই ভার্চুয়ালি যারা জেগে ওঠেন এবং সিলেক্টিভ বিষয় নিয়েই যাদের এই জাগরণটা হয়, তখন মাঝে মাঝে মনে হয় ভিডিও বানাবো না করতে করতেও বানিয়ে ফেলি। তো হঠাৎ সেই রকম একটা পরিস্থিতি হলো এবং মনে হলো বেশ অনেক দিন পরে আবার আপনাদের সামনে আসা খুব দরকার। আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা রীতিমতো এই মুহূর্তে বাংলার সমস্ত রাজনৈতিক তর্কের চর্চার বিষয়। 31শে জুলাই শহরে একটা অনুষ্ঠান ছিল, আজ থেকে জাস্ট হাতে গোনা দুদিন আগে। রবীন্দ্র সদনের সেই অনুষ্ঠানে বহু বহু বছর পর কলকাতায় ফিরে এসেছিলেন তাসলিমা নাসরিন। সেই তাসলিমা যাকে একসময় নির্বাসিত হতে হয়েছিল, অলিখিত নির্বাসনে যেতে হয়েছিল, শুধু এই শহর ছেড়ে নয়, এই রাজ্য ছেড়েও। এবং সেটা এমন একটা সময় হয়েছিল যখন কিন্তু আমাদের এর আগের সরকার, অর্থাৎ তৃণমূল সরকার ছিল না, বাম সরকার ছিল। সেই সময়ে বাম সরকারের সময় বাংলাদেশের মৌলবাদীদের চাপে স্বাধীন সাহিত্যের পরেও তাসলিমাকে কিন্তু কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল, ঢাকা নয়, মাথায় রাখবেন। এবং তারপর 15 বছর একটা অন্য সরকার এলো, তৃণমূল সরকার। সেই সরকারের আমলে আমরা প্রচুর কবি, সাহিত্যিক, গায়ক, গুণী মানুষ, বুদ্ধিজীবী, যাদের পরবর্তীকালে বিদ্বজন নাম হলো, তারা অনেকে ছিলেন আশেপাশে। এমন একটা ইকোসিস্টেম ছিল যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুই মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন যিনি এবং তার আগের যিনি, দুজনেই খুব সাহিত্য, গুণীজন, বুদ্ধিজীবী, তাদের পরিবৃত হয়ে থাকতে খুব পছন্দ করতেন। কিন্তু এই সময়কালটায় তাসলিমাকে আর কলকাতায় ফেরত আনা যায়নি। তো যাই হোক, তাসলিমা ফিরে আসছেন এত বছর পরে। তিনি কখনো দিল্লি প্রবাসী হয়ে থেকেছেন কিছুদিন, কখনো প্যারিসে থাকতে হয়েছে তাকে। তিনি বাংলাদেশে ঢুকতে পারেন না, তার মাথার ওপর ফতোয়া জারি আছে। তিনি কলকাতায় ফিরে আসছেন, একেবারে ভারতের সাংস্কৃতিক পীঠস্থান যাকে বলা যায়, সেখানে ফিরে আসছেন। তো সেটাই তো উদযাপন হবে। আমরা সেরকমই একটা আশায় ছিলাম। নতুন সরকারের আমলে বাংলা একটা নতুনভাবে সব কিছু দেখাবে, তার প্রত্যাশায় আমরা ছিলাম। কিন্তু তাসলিমা এলেন, তাসলিমার অনুষ্ঠান হলো, তাসলিমাকে ঘিরে ইভেন্ট হলো রবীন্দ্র সদনে, কিন্তু হেডলাইন তাসলিমা রইলেন না। তার বদলে হেডলাইন হলেন জয় গোস্বামী। কেন জয় গোস্বামী হেডলাইন হলেন? কারণ তাসলিমা অনুষ্ঠানের মধ্যে তাকে মঞ্চে ডেকেছিলেন, জয়বাবু মঞ্চে উঠতে যাচ্ছিলেন, এমন সময়ে রবীন্দ্র সদন চিৎকার করে উঠল, গর্জন করে উঠল, গর্জে উঠল, আমরা চটি চাটা জয় গোস্বামীকে মঞ্চে দেখতে চাই না। এই একটা ইভেন্ট, যার মাঝখানে কল্পনা করার চেষ্টা করুন, হাফ মঞ্চ সিঁড়ি দিয়ে উঠতেও শুরু করে দিয়েছেন জয় গোস্বামী, আবার তিনি ঘুরে গেলেন 180 ডিগ্রি, যেরকম মাঝে মাঝেই তিনি টার্ন করে থাকেন, এবং সিঁড়ি দিয়ে আবার নেমে এলেন মাথা নিচু করে। জয় গোস্বামীর একটা ভার্চুয়াল প্রস্থান ঘটে গেল। ভালো কথা, এই ঘটনাটা ঘটল কলকাতার শহরের বুকে। সেদিন অনুষ্ঠানে যারা হাজির ছিলেন তারাও রুচিশীল মানুষ, দর্শকরা সবাই রবীন্দ্র সদনে। কিন্তু এরপর তার প্রতিক্রিয়া নিতে বাংলা মিডিয়া বিভিন্ন দিকে ছুটল, ঈশান কোণে ছুটল, নৈঋত কোণে ছুটল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সেসব তো বাদই দিলাম। তো সেই প্রতিক্রিয়ার ঢেউ আসতে শুরু করলো বিভিন্ন মহল থেকে। সবাই, পশ্চিমবাংলায় বাঙালিদের দুটো জিনিস খুব প্রিয়, একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। তো যাই হোক, প্রতিক্রিয়া দিতে দিতে কেউ একজন প্রতিক্রিয়া নিতে পৌঁছে গেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে, স্বনামধন্য শিশু সাহিত্যিক। স্বনামধন্য সাহিত্যিক, শুধু শিশুই বা বলি কেন। তো শীর্ষেন্দুবাবু একটা প্রতিক্রিয়া দিলেন। তিনি এই ঘটনাটায় শঙ্কিত, আতঙ্কিত, তার খুব রাগ হয়েছে, তিনি খুব দুঃখ পেয়েছেন, তিনি ভেঙে পড়েছেন, মর্মাহত হয়েছেন। ভালো কথা, একজন কবি তার এই পরিণাম দেখে, তার এই পরিণতি দেখে
শীর্ষেন্দুবাবুর কষ্ট হয়েছে সেসব তো না হয় বোঝা গেল, বিশেষ করে জয়বাবু যিনি প্রায় কন্টেম্পোরারি না হলেও বলা যেতে পারে অলমোস্ট একই সময়ে তারা কাজ করছেন তাদের স্ব ক্ষেত্রে। শীর্ষেন্দুবাবু এবারে একটা হঠাৎ কথা বললেন যেটা মনে হলো এই ভিডিওটা বানানোর জন্য আমাকে উদ্বুদ্ধ করে ফেললো। এখন শীর্ষেন্দুবাবুর কথা বলা, তার শব্দ লেখা, যেটা তিনি বইয়ের পাতায় লেখেন, সব কিছুর মধ্যেই তো একটা বিরাট শক্তি আছে। তিনি তো প্রচণ্ড শক্তিশালী একজন সাহিত্যিক। তিনিও এতই শক্তিশালী, তিনি আমাদের ছোটবেলায় প্রভাবিত করেছেন। আমরা মনোজদের অদ্ভুত বাড়ি পড়েছি, প্রচুর প্রচুর লেখা পেরেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, তার তো কোনো হাতে গুনে হিসেব করতে পারবো না। তার লেখা নিয়ে নাটক হয়েছে, পূজাবার্ষিকী আনন্দমেলায় আমরা পড়েছি, বিভিন্ন অন্য ম্যাগাজিন পত্র পত্রিকায় পড়েছি, তাই নিয়ে সিরিয়াল হয়েছে কখনো, তাই নিয়ে সিনেমা হয়েছে, সেসবই আমরা দেখেছি, পড়েছি, শুনেছি। এবং সামনে থেকে মানে সাংবাদিকতা জীবনে কাজ করার সময় বহুবার শীর্ষেন্দুদাকে স্টুডিওয়ে আসতে দেখেছি। প্রণম্য মানুষ, ভদ্র মানুষ, কম কথা বলেন। কিন্তু হঠাৎ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কী হলো? তিনি এই প্রতিক্রিয়া দিতে গিয়ে, এই জয় গোস্বামীর ইভেন্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বললেন যে এই ঘটনাটায় তিনি খুব শঙ্কিত, তার কারণ বাঙালির হেসেলে নাকি এবার রাজনীতি ঢুকে পড়ছে। এই কথাটা শুনে বিশ্বাস করুন ওই বাল্ব কেটে যাওয়া বলতে যা হয় না, ঠিক সেই রকম হলো। এবং তখন মনে হলো এই ভিডিওটা বানাতেই হবে। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডারটা বললাম, যেটা আমরা এই অনুষ্ঠানে করে থাকি এবং এটাই আমাদের একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে বলতে পারেন। তো তারপর মনে হলো জয় গোস্বামীর এই পরিণতিটা কেন হলো সেই আলোচনায় তো না হয় আমরা একটু বাদে আসবো। এই আলোচনায় শীর্ষেন্দুবাবু এই কথাটা বললেন কেন, আর সেই কথাটা বলার প্রেক্ষাপট কি, আর সেই কথাটা কতটা সত্যি বা কতটা যুক্তিযুক্ত, চলুন একটু পোস্টমর্টেম করা যাক। ওই যে শুরুতে বলেছিলাম যে ডেড বডি পোস্টমর্টেম করতে হয় মাঝে মাঝে, ভার্চুয়ালি ডেড হলেও তো ডেডরা কথা বলে উঠলে সেটা মাঝে মাঝে পোস্টমর্টেম করা, ময়নাতদন্ত করা খুব জরুরি হয়ে পড়ে। এই যে বাম বুদ্ধিজীবী ইকোসিস্টেমের দ্বিচারিতা, মানে এই ঘটনাটা নিয়ে জয় গোস্বামীর এই পরিণতিটা নিয়ে খুব গেল গেল রব তুলেছে যারা, তারা মোটামুটি সবাই ওই বাম ইকোসিস্টেমের। তো খুব ভালো কথা। এখন তাহলে তো খুঁড়তে খুঁড়তে এই পেছনে দেখছেন ল্যাপটপ খোলা আছে, যখন একটু পড়াশুনো করছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম, একটু 2-2-4 মেলাবার চেষ্টা করছিলাম, সুরে সুরে জোড়া লাগাবার চেষ্টা করছিলাম, তখন অনেক কিছু খুঁজে পেলাম পিছোতে পিছোতে। আমরা গত 15 বছর ধরে প্রচুর 21শে জুলাই দেখেছি। মানে 15 বছর যখন, জুলাই মাসও 15 বার এসছে, 21শে জুলাইও 15 বার হয়েছে। আর সেই 21শে জুলাই আমাদের একটু চেনা ছবিগুলো একবার আপনাদের একটু রিভাইজ দিয়ে নিই, পরীক্ষার আগে যেরকমভাবে রিভাইজ দেওয়া হতাম আমরা। তো কীরমভাবে দেখেছি আমরা? প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে 21শে জুলাই মাস, মানে ওই আষাঢ় শ্রাবণের যেরকম আকাশ হয়, গোটা ধর্মতলা জুড়ে শুধু কালো কালো মাথার ভিড়। একটা বিশাল মঞ্চ বাঁধা হয়েছে, সেই মঞ্চের ওপর সাদা শাড়ি পরে সততার প্রতীক রয়েছেন এবং তার আশেপাশে তার চেলা চামুন্ডারা, যেখানে কবি আছেন, সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, নাট্যকার আছেন, সুরকার আছেন, সিরিয়ালের সমস্ত ওই যাদের বলা হয় না ঝিঙ্কু মামনি টামনি কী সব, তারা আছেন, অভিনেত্রীরা আছেন সব, এক একজন আর কি, এক এক ক্ষণজন্মা সব অভিনেত্রীরা আছেন, ক্ষণজন্মা কবিরাও আছেন। এবং তারা সবাই একটা কম্পিটিশানে নেমে পড়েছেন। ওই যে চটিটা ছিল বাঙালির খুব চেনা চটি, সাদা চটি, নীল স্ট্র্যাপ দেওয়া, সেটা কে কত ভালো করে চাটতে পারেন। একে বৃষ্টির জল পড়ছে মারাত্মকভাবে, সবাই ভিজে একদম হাপুস ভিজে গেছেন, গায়ে জামা টামা লেপটে গেছে, তার মধ্যে কেউ হয়তো চোখে পাওয়ারের চশমা পড়েন, দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। ইন্দ্রনীল সেন কবে গান গাইতেন নিজেই ভুলে গেছেন, তিনিও তখন কম্পিটিশানে ব্যস্ত, মারাত্মক কম্পিটিশান চলছে, চিন্তা করার চেষ্টা করুন। সেই কম্পিটিশানের মধ্যে প্রায় অসুস্থ, মানে মাঝে মাঝেই ডাক্তার দেখাতে হয়, শুনেছি আবার অবশ্য রাজ্য সরকারই নাকি তার টুকটাক আর কি ঘুমের ওষুধ টষুধেরও মেডিসিন বিল ফিল দিয়ে দিত আর কি, রিইনবার্স করে দিত। তো সেরকম জয় গোস্বামীও চলে এসছেন, তিনি কবিতা লিখবেন না, কবিতা লিখছেন না, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে চলে এসছেন, যা বলা হবে তিনি তাতে কোরাসে সুর মেলাবেন বলে। আরও সমস্ত আছেন জানেন তো, কবির সুমন আছেন, অত্যন্ত গুণী ভদ্রলোক, বাঙালি, মুখ খুললেই মুক্ত ঝরে পড়ে, একসময় মুক্তর মতো গান লিখতেন। আমি রীতিমতো অনুরাগী ছিলাম, ফ্যান ছিলাম আমরা সবাই, কিন্তু পরবর্তীকালে সেই গানগুলো এত সিলেক্টিভ হয়ে গেল যে গানওয়ালা কখন যেন মিথ্যের ফেরিওয়ালা হয়ে গেলেন। আমরা দেখেছি সেগুলো সব, আমরা দেখেছি প্রচণ্ড শিরদাঁড়া সোজা রাখা, একদম আগুন জ্বালিয়ে দেওয়া জীবনমুখী গানের জনক, একদম যার শিরদাঁড়া একদম
কাঁটা ফোটায় সবসময়, নচিকেতা চক্রবর্তী। পরবর্তীকালে দেখলাম তিনি কুঁজো হয়ে যাচ্ছেন, বয়সের ভারে কিনা জানি না, কিন্তু দেখলাম তার শিরদাঁড়াটা একদম পমফ্রেট মাছের মতো শিরদাঁড়া হয়ে গেল, খুব নরম একদম। তো এই 15 বছর ধরে যখন বিভিন্ন রেকর্ড ভাঙা পারফরমেন্স বাঙালি দেখলো, সেটা রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব বাঙালি দেখলো, তখন কিন্তু কোনোদিন তারা কোনো মুখ খুললেন না। তারা সবসময় ওই কম্পিটিশানটা সারা বছর চালিয়ে যাচ্ছিলেন। যেরমভাবে ওই ক্রিকেটে সিরিজ টিরিজ হয় না, প্রত্যেক বছর ঘুরে ফিরে হয়, হোম অ্যাওয়ে, ওরকম ট্র্যাঙ্গুলার কোয়াড্র্যাঙ্গুলার, ওইরকমভাবে তারা ওই সিরিজে চালিয়ে যাচ্ছিলেন আর কি, ওই চার্টার সিস্টেমটা। তো এগুলো চলছিল। তার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু দেখলাম। এরা সবাই যাদের যাদের নাম করলাম আপনাদের, এর মধ্যে এই অংশটার মধ্যে কিন্তু আরও অনেক সাহিত্যিক টাহিত্যিকরাও আছেন। তো তাদের মধ্যে অনেকেই তাসলিমা নাসরিন প্রসঙ্গটা উঠলেই তারা যেন মনে হতো হয় ইলেকট্রিক শক লেগেছে কিংবা হাতে কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে আর কি, মানে তারা চমকে উঠতেন আর কি। ওটা নিয়ে কিছু বলা যাবে না, ওই ওই সমস্ত ইস্যু নিয়ে কিছু বলা যাবে না। এখন মহামান্য দিদি, তিনি কিন্তু কখনো তাসলিমাকে কলকাতায় ফিরিয়ে আনার চেষ্টাও করেননি, এরকম কেউ অভিযোগ করবে না। কখনো তাসলিমাকে নিজে মন থেকে কোনো কথা বলেছেন বা তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, অন্তত তার একটু পাশে থাকার চেষ্টা করেছেন, এমন অভিযোগও আমরা দেখিনি। এবার চলে আসি তাসলিমা প্রসঙ্গে। না হয় এরা মিউট ছিলেন, শীর্ষেন্দুবাবু তিনিও মিউট ছিলেন। হ্যাঁ অবশ্যই তাসলিমা নিয়ে হয়তো আমি জানি না এই 15 বছরে কোনো ডিবেটে শীর্ষেন্দুবাবু যে সমস্ত জায়গায় যান টান, মানে তার খুব প্রিয় চ্যানেল বা যে পাবলিশারের আওতাতেই তার সারা জীবন কেরিয়ার, সেই সব জায়গার হয়তো কোনো টিভি চ্যানেলে, সেখানে কোনো টক শোতে, কোনো ডিবেটে তিনি হয়তো গেছেন। তাসলিমা প্রসঙ্গে 15 বছরে তিনি কোথাও মুখ খোলেননি, সেরকম দাবি হয়তো আমি করব না। কিন্তু আমার মনে পড়ে না তাসলিমা কেন কলকাতায় আসছেন না, তাকে কেন কলকাতায় আনা যাচ্ছে না, বা একজন স্বাধীন চেতা সাহিত্যিক তিনি এই শহরে কেন আসতে পারবেন না, এই প্রশ্ন আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গলায় আগে শুনেছি বলে। ঠিক এটা যেমন শুনিনি, ঠিক তেমনি এর আগের বিভিন্ন ক্রোনোলজি বা টাইম লাইনে এটাও শুনিনি যে বাঙালির ড্রয়িং রুমে রাজনীতি ঢুকে পড়লো, কি এইবার ঢুকতে ঢুকতে এই গেট পেরিয়ে এবার আস্তে আস্তে স্টাডিতে ঢুকে পড়ছে, এবার একটু লফটের দিকে এগোচ্ছে, এইবার বেডরুমে ঢুকবে। মানে উনি সরাসরি একদম হেসেলে পৌঁছে দিলেন 31শে জুলাই 2026, যেদিন তাসলিমা রবীন্দ্র সদনে এলেন এবং জয় গোস্বামীকে নেমে যেতে হলো। ওই দিনই আর কি বাঙালির বাড়িতে, বাঙালির মননে, বাঙালির লেখায়, বাঙালির ভাবনা চিন্তায় সব কিছুতে রাজনীতি ঢুকলো, এবং ঢুকে সরাসরি কোথাও থামলো না। বারান্দা, আপনার বৈঠকখানা, ডাইনিং সব পেরিয়ে সোজা হেসেলে ঢুকে পড়লো। তার একটু আমরা পিছিয়ে যাই। এই যে 15 বছর আমরা দেখছিলাম, আপাতত 15 বছর একটু অ্যানালিসিস করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কখনো আবুল বাশার বলেছেন, আরেকজন ক্ষণজন্মা সাহিত্যিক, মমতা ব্যানার্জি নাকি একটা চলে গেলে আর পাওয়া যাবে না, এ একেবারে কোহিনূর হীরের মতো, আমরা একবার হারিয়ে ফেলেছিলাম, সেই আর আনা যাচ্ছে না অনেক চেষ্টা করেও। তো মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেকটা সেরকম, এই একবার চলে গেলে আমরা দাঁত থাকতে, যে বলে না দাঁতের মর্যাদা বোঝা যায় না, তো আবুল বাশার বোধহয় ওরকমই কিছু মিন করতে চাইছিলেন, তো উনি এটা মিন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আরও এক চমৎকার জিনিস, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই চিৎপটাং, এইগুলো নিয়ে আমরা যতই হাসাহাসি করি না কেন, আমি হাসি বা ধরুন আপনি হাসছেন, আজকের এই অনুষ্ঠানটা দেখতে দেখতে সবাই কিন্তু হাসেন না। এবং মুশকিলটা হচ্ছে, তাহলে কি বাঙালি হাসতে ভুলে গেছে? একদমই তা নয়। ব্যাপারটা কিন্তু সবসময় যে স্যাটায়ার করে বলছি তাও নয়, মানে সত্যিকারের যারা কোনো হাসি ঠাট্টার ঊর্ধ্বে নির্বিশেষে রীতিমতো জাত কবি, একেবারে চমৎকার মাপকাঠিতে, সমস্ত রকম মাপকাঠিতে উত্তীর্ণ যারা সাহিত্যিক, সেই সমস্ত সাহিত্যিক যেমন সুবোধ সরকার, তারা কিন্তু দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত লেখাকে, যে এই সমস্ত সাহিত্য সৃষ্টি নাকি আর অন্য কারুর পক্ষে করাই সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। তো সুবোধ সরকার আরও একটা খুব পরিচিত নাম, বাঙালির খুব প্রিয় নাম, তার পরলোকগত স্ত্রী মল্লিকা সেনগুপ্তর মতো চমৎকার কবিতা লেখার হাত, অসাধারণ সমস্ত কবিতা, একেবারে সাম্প্রতিক সমস্ত রাজনৈতিক, আর্থ সামাজিক, সমাজের আয়না এক সময় ছিল সুবোধবাবুর কলম। আমরা যখন যৌবনকাল, সেই সময় থেকে আমরা সুবোধবাবুর কত কত কবিতা পড়েছি। আমার এখনও মনে পড়ে রূপমকে একটা চাকরি দিন, আমার খুব ফেভারিট কবিতা ছিল এক সময়। কিন্তু মজার ব্যাপার আমরা দেখলাম, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকাল, তখন কত 26,000 রূপম দিনের পর দিন কলকাতার রাস্তায় বসেছিল, রোদে বসেছিল, ঝড়ে বসেছিল, বৃষ্টিতে তারা ভিজেছে, তাদের চাকরি বাতিল হয়ে গেছে। 26,000 রূপম, চিন্তা করতে পারছেন? সুবোধবাবু কিন্তু আর একটাও রূপমের চাকরি চাননি। খুব অদ্ভুত ব্যাপার।
মানে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করে দিয়েছিলেন। তো ওই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে 5 বছরের যে টার্গেট নিয়ে তিনি এগোন, 5 দিন পরে তিনি দেখেন তার এমন আলোর মতো গতি যে 5 দিনে সব কাজ শেষ হয়ে যায়। তো ওইভাবেই হয়তো করে দিয়েছিলেন। যাই হোক, তো এরকম 26,000, 15,000, 12,000 বিভিন্ন স্ক্যাম, চাকরি চুরি, এই সমস্ত কিছু ঘটেছে। সুবোধবাবু কিন্তু সেই ভিড়ে কোনো রূপমকে খুঁজে পাননি, আর কোনো রূপমের চাকরির দাবি করেননি। এবার আমরা আরেকটু পিছিয়ে যাই। সিএএ নিয়ে আন্দোলন হলো, গোটা দেশে হলো, পশ্চিমবাংলা জুড়ে হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেন, যেরমভাবে তিনি উল্কার মতো ছুটে বেড়ান। বিভিন্ন স্টেজে উঠলেন, তিনি স্টেজে উঠে রীতিমতো একখানা রাইমস বানিয়ে ফেললেন। ওই বাচ্চাদের যেরকম খুব পছন্দ হয় রাইমসগুলো, ক্যা ক্যা ছি ছি, আপনাদের মনে থাকবে, ভীষণভাবে মনে থাকবে। ক্যা ক্যা, সিএএ, ওই ফর্মটাকে উনি ক্যা ক্যা করলেন এবং সেটাকে ছি ছি বললেন। ওটাই ওনার কাছে একটা রাইমস, কবিতার মতো। উনি বলতেন ক্যা ক্যা, আর পেছন থেকে ওই যেরমভাবে ঝোড়ো কাক ডাকে না, মানে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু একটা এরম বিশাল পাল, ওই যাদের কথা বলছিলাম 21শে জুলাই যারা ওই ঝঞ্ঝা মাথায় করে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে থাকতেন ধর্মতলার মঞ্চে, ঠিক একইভাবে একই জমায়েতটা চিৎকার করে উঠতো, ছি 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 ছি। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এনার্জিটা পছন্দ না হলে একটু কটমট করে তাকাতেন পেছন ঘুরে, এবং তারপরে বলতেন আস্তে, মানে বলতে চাইতেন আর কি, আমি ধরে নিচ্ছি অভিব্যক্তি থেকে, যে এত মানে ভিজে ড্যাম্প দেশলাইয়ের মতো আওয়াজ আসছে কেন, একটু জোশ চাই আর কি। তো উনি আবার বলতেন ক্যা ক্যা, পেছন থেকে তখন আমরা দেখতে পারতাম সমস্বরে জয় গোস্বামী, সুবোধ সরকার, প্রতুল মুখোপাধ্যায়, শুভা প্রসন্ন। ভিজে কাক বলতে বলতে কাক এঁকে যিনি বিখ্যাত, ওই শুভা প্রসন্নর কথা মনে পড়ে গেল। ওরা আবার তখন মমতা ঘুরে তাকালে আবার একটু গাটা ঝেড়ে আবার রীতিমতো ডবল জোশ নিয়ে বলা শুরু করতেন, ছি 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 ছি। তো এই সমস্ত ওরা বললেন। তো এইগুলো যখন বলা হচ্ছিল, শীর্ষেন্দুবাবুকে আমি কিন্তু এরকম বলতে দেখিনি। কিন্তু মুশকিলটা হচ্ছে, শীর্ষেন্দুদা, আমার এত প্রিয় শীর্ষেন্দুদা, এত চমৎকার সমস্ত অমর সাহিত্য সৃষ্টি করা শীর্ষেন্দুদা, তখন কিন্তু বাঙালির রাজনীতিকে, বৈঠকখানা তো দূরের কথা, বারান্দার সামনের রাস্তাতেও ঢুকতে দেখেননি। যাই হোক, এরপর আমরা কি দেখলাম, আরও দুজনের কথা, ওই যে কবির সুমন আর নচিকেতার কথা বলছিলাম। সাহিত্যের পাশাপাশি তো একদম হাত ধরেই চলে গান। মানে কবির সুমন যে গানগুলো বানিয়ে গেছেন তার সময়কালে, মানে যদি আমরা একের পর এক তার সেই স্বর্ণযুগের সেই সমস্ত গানগুলোকে একটু অ্যালবাম ওয়াইজ ভাবি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা গান, অরুণ মিত্র থেকে শুরু করে আমি কত গান বলবো, মানে তোমাকে চাই, একের পর এক অ্যালবাম। সেই গানগুলো আমার মনে হয় শুধু গান হিসেবে মনে হয়, মানে সাহিত্য দিক থেকেও সেই গানগুলো এক একটা মাইলস্টোন হয়ে থাকতে পারে। তো সেই কবির সুমন, তার একটু ভূমিকাগুলোও দেখি আমরা। বাংলাদেশে যখন হিন্দু নিধন হয় তখন কিন্তু কবির সুমন আর কোনো গান লেখেন না, কোথাও কিছু লেখেন না, কিছু বলেন না। তখন ওই প্রসঙ্গগুলো ওনার কাছে সব কিছুই হচ্ছে ফেক নিউজ, কিংবা ভারতীয় মিডিয়ার বা বাংলা মিডিয়ার একটা বায়াসড মিডিয়ার প্রচার ওনার মনে হয়। কিন্তু খুব অদ্ভুতভাবে, যদি আজকে একটা অনুপ্রবেশ নিয়ে যখন ইস্যু আসে, তখন যদি একটা বাংলাদেশের বাচ্চা মেয়ে ফেলানি মরে যায় বর্ডারে, তখন কিন্তু কবির সুমনের বিবেক জেগে ওঠে। সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন হওয়া মানুষটার বিবেক তখন রীতিমতো বিদ্রোহ করে বসে ফেলানিকে নিয়ে। নচিকেতা চক্রবর্তীও প্রায় একই রকম ব্র্যাকেটে পড়েন। আমরা একটা সময় ছিল যখন স্কুল লাইফের পর কলেজ লাইফে রীতিমতো, আমার যেহেতু এই হুগলি চুঁচড়ো এই অংশটায় এখানেই আমার পড়াশুনো, ফলে আমরা চুঁচড়ো রবীন্দ্র সদনেই বোধহয় কতগুলো নচিকেতার অনুষ্ঠান দেখেছি, বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা হয়তো কোথাও দর্শকরা বসছেন, তাদের বসানো থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, এবং বিভিন্ন কাজে আমরা যুক্ত ছিলাম। তো ভাবিনি কখনো যে সেই আগুন পাখি, সেই জীবনমুখী গান লেখা ভদ্রলোক, তার সেই রিজু শিরদাঁড়াটা একদিন এরম পমফ্রেট মাছের মতো হয়ে যাবে। যাই হোক, আমরা এগুলো সবই দেখেছি, কিন্তু তখনও বিশ্বাস করুন বাঙালির বাড়ি, তার চৌহদ্দি, তার বর্ডার, তার সীমানা পাঁচিল, কোথাও রাজনীতি ঢোকেনি। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে পুরনো ইনসিডেন্টগুলো বলছিলাম, একটু হালফিলের ইনসিডেন্টেও ফিরে আসি। লগ্নজিতা, আরও একজন গায়ক গায়িকা, চমৎকার গান গান, ইদানিং প্রচুর দর্শক তার গুণমুগ্ধ। সেই লগ্নজিতা পশ্চিম বাংলায় এই সরকার ক্ষমতায় আসার জাস্ট কিছুদিন আগে, ভোটের একদম মুখে, গান গাইতে গেলেন একটা অনুষ্ঠানে,
সেখানে গিয়ে জাগো মা একটা গান গাইলেন এবং সেই গানটা গাওয়ার পরিবর্তে তাকে শুনতে হলো সেখানকার আয়োজক এবং সেখানকার কিছু সংখ্যক দর্শক, তারা রীতিমতো তার উপর চড়াও হলেন যে এই গান গাওয়া যাবে না। ভাবুন, পশ্চিমবঙ্গের বুকে একজন বাঙালি গায়িকাকে কেউ একজন অনুষ্ঠানের মধ্যে গান থামিয়ে বলছেন বাংলা গান, এই গান গাওয়া যাবে না, জাগো মা। গানটা কোনো দিক থেকে কোনো ধরনের কোনো তাতে অশ্লীল শব্দ আছে কিচ্ছু না, এটা একটা রীতিমতো অন্য রকম গান, সে গান গাওয়া যাবে না। জাগো মা, হয়তো ওই অনুষঙ্গটায় জাগো মা যেহেতু ছিল সেটাতে আপত্তি, ফলে ওটা গাওয়া যাবে না। কিন্তু তখনও আমরা দেখলাম সুমন বাবু, নচিকেতা বাবু, তারা কিন্তু মাও জাগলেন না এবং মা জাগেননি, অতএব মায়ের আশেপাশে যারা থাকেন গণেশ কার্তিকের মতো তারাও জাগলেন না, কোনো প্রতিবাদ হলো না। সিলেক্টিভ বিষয় তো আসলে। কিন্তু সেই আবহে না থেকেও, সেই ইকোসিস্টেমে না থেকেও শীর্ষেন্দুবাবুরও মনে হলো না, কি আশ্চর্য ভাবুন, শীর্ষেন্দুবাবুর কত জাস্ট কয়েক মাস আগের ঘটনা, তখন কিন্তু তার মনে হলো না যে বাঙালির জমিতে, বাঙালির পাড়ায় রাজনীতি ঢুকে পড়ছে। যাই হোক, এসব হলো। একটু আরও অতীতে ফিরে যাই, অনেকটা অতীতে, অনেকটা পুরনো, মানে আমার জন্ম, আমরা যারা 70-এর শেষ 80-র শুরু এই রকম সময় জন্মেছি, তার থেকেও অনেকটা পিছিয়ে যাই। একটু এই ইকোসিস্টেমের পুরনো ধ্যাসটামোগুলো একটু একটু ভল্ট খুলে বের করা যাক। চলুন দেখি কিভাবে জন্ম হলো এই বাম বুদ্ধিজীবী ইকোসিস্টেমের। তো আমরা জানি যে একটা সময় কলকাতার বুকে ন্যাশনাল বুক এজেন্সি সেটা শুরু হয়েছিল এবং বলা যেতে পারে যে এই যে বাম সাহিত্য চর্চা, এই মুভমেন্টটা, তার একটা অন্যতম মাইলস্টোন হিসেবে দেখা যেতে পারে এই এনবিএকে। 50 থেকে 60, 60 থেকে 70, এই এক একটা দশক পেরিয়ে বিভিন্নভাবে ইভলভ করেছে এই ইকোসিস্টেম। এই লেখক, কবি, সাহিত্যিক, তার সঙ্গে নাট্যকার, থিয়েটার কর্মী, বিভিন্ন রকম, তার মধ্যে সাংবাদিকরাও ছিলেন, কেউ কেউ গায়ক গায়িকা, বিভিন্ন একটা গোটা ইকোসিস্টেম তৈরি হতে তো অনেকটা সময় লাগে, দশক পেরিয়ে দশক এসে যায়। তো কিভাবে এই ইকোসিস্টেমটা তৈরি হলো, আমরা একটু ফিরে যাই। একদিকে যখন বিভিন্ন পাবলিশিং হাউসগুলো, যেগুলো কোনোটার রুট হয়তো পূর্ববঙ্গের সঙ্গে জড়িয়ে, পূর্ববঙ্গের বাম রাজনীতি, সেই বাম আন্দোলন তার সঙ্গে জড়িয়ে, সেটা যখন ধাক্কা খেয়ে বা ওখান থেকে তাড়া খেয়ে যখন এপার বাংলায় চলে আসছে, জাস্ট ভারত স্বাধীন হওয়ার আগে পরে, তখন এখানেও আস্তে আস্তে তাদের বিভিন্ন অংশ পাবলিশিং হাউস খুলছে। যারা ওখানে লেখালেখি করতেন তারা এখানে লেখালেখি শুরু করছেন এবং কলকাতা তো লেখালেখির প্রায় পীঠস্থান, ফলে তারা সবাই এখানে লিখতে চান আরও বেশি করে এবং নতুন নতুন সমস্ত প্রকাশক সংস্থা তারা এই সমস্ত তরুণ তুর্কিদের লেখা ছাপছে, মানুষের সামনে তুলে আনছে, মানুষ পড়ছে এবং একটা অন্য ধরনের রাজনীতির ফ্লেভার, একটা অন্য ধরনের ছবি তাদের কলম থেকে আঁকা হচ্ছে। মানুষ সেটা পড়ছেন, জানছেন, নতুন করে মূল্যায়ন করছেন, শিখছেন বলবো না। তো 50, 60, 70 দশকে একদিকে যেমন এইগুলো চলছে, সমস্ত কালজয়ী সাহিত্যিকরা, যারা আমার আর নতুন করে নাম বলে দেওয়ার তাদের নাই, বিশাল লিস্ট, বলতে গেলে লম্বা হয়ে যাবে, ঠিক তেমনি একই সঙ্গে কিন্তু নাটক, থিয়েটার, অন্য সমস্ত ফিল্ডগুলোয়, মানে অন্য বুদ্ধি সংক্রান্ত যে অন্য মননের প্রয়োগগুলো, সেই পেশাগুলোতেও কিন্তু একই সঙ্গে কাজ হচ্ছে। উৎপল দত্ত লিটল থিয়েটার গ্রুপ করছেন 1949-এ, তার 6 বছর আগে পিপলস থিয়েটার হয়ে গেছে, আইপিটিএ, সলিল চৌধুরীরা যার অংশ ছিলেন। এবং একই সঙ্গে সাহিত্যেও কিন্তু, বাংলা সাহিত্যেও কিন্তু একটা ব্যাচ উঠে আসছে একের পর এক, যারা সবাই মোটামুটি বাম মনস্ক। অবশ্য কে কী ধরনের বাম তার হয়তো প্রকারভেদ থাকতে পারে, সেই আলোচনাটাই আমি আসছি। তো তারা উঠে আসছেন এবং সেই সময় থেকে বাঙালি বিভিন্ন চেনা নাম ক্রমশ তাদের সেলফে, বইয়ের তাকেই, আমার পেছনে যেমন বেশ কিছু বই দেখতে পাচ্ছেন, সেরকম বইয়ের তাকে আস্তে আস্তে ওই নামগুলো খুব চেনা হয়ে উঠছে। তো সেই চেনা বইগুলো যারা যারা লিখছেন তাদের মধ্যেও একটা মতভেদ ছিল, যদিও তার সিংহভাগই ছিলেন বামপন্থী মতাদর্শে প্রভাবিত। এখন বামপন্থী ছাড়া কি কেউ তখন লিখতেন না? অবশ্যই লিখতেন। আমরা তো আজকে তাদের সেই সমস্ত সুলুক সন্ধান আর মাটি খুঁড়ে বার করতে পারবো না, কিন্তু অবশ্যই তখন থেকেই একটা প্র্যাকটিস খুব কমন ছিল, জানেন তো, মানে যারা বামপন্থী নন
যারা মধ্যপন্থী তাও হয়তো মাঝে মাঝে তাদের লেখা দু একটা কোনো একটা খুচরো প্রকাশনায় বেরিয়ে টেরিয়ে যেত, কিন্তু ডানপন্থীদের যদি নিজস্ব কোনো প্রকাশনার ভিত্তি না থাকে তাহলে তাদের কিন্তু লেখা ছাপা হবে, সেই লেখা প্রিন্টিং প্রেস থেকে ছেপে বেরোবে এবং মানুষের কাছে পৌঁছবে, মানুষ সেটা পড়বেন, জানতে পারবেন, এই সুযোগ খুব সীমিত ছিল। আমি আসছি, সব আলোচনায় আসছি। আমি যে কথাগুলো বলছি এই প্রত্যেকটা স্টেটমেন্টের পেছনে কি কি ঐতিহাসিক অনুষঙ্গ আমি খুঁজে পেয়েছি, কেন বলছি আপনাদের কথাগুলো, সব আজকে বলবো আপনাদের। তো পরবর্তীকালে আমরা দেখলাম ওই যে 50 থেকে 60 পেরিয়ে 70-এর কথা বলছিলাম, এই 70 আস্তে আস্তে বাঙালি একটা নকশাল আন্দোলন দেখে ফেলেছে তার সমাজে, এবং সেখানে এই বাম যে দুটো লাইন, একটা অতি বাম লাইন আর একটা একটু তার থেকে কম এরকম একটা লাইন, এই দুটো লাইনের মধ্যে ঠক্করও দেখা দিয়েছে। এবং সেই ঠক্করগুলো কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মতো এই শিল্পী, সাহিত্যিক, গায়ক সবার মধ্যে, পরিচালক সবার মধ্যে এই ক্ল্যাশটা চলছিল তখন, বাম বনাম অতি বাম, এই লড়াইটাও তখন চলছিল। এরপর যখন নকশাল আন্দোলন এবং ওই ব্যাপারটা, ওই উদগীরণ, লাভা উদগীরণের মতো সময়, সেটা যখন আস্তে আস্তে একটু স্তিমিত হলো এবং 77 থেকে যখন একটা বামফ্রন্ট সরকার 34 বছর ধরে একটা রাজ্যে রাজত্ব করছে, তখন আমরা দেখলাম বইমেলা প্রবলভাবে, গিল্ডের একটা প্রভাব বাড়ল, প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে একটা একটা সিস্টেম চলে এলো, কেউই সেই সিস্টেমের বাইরে যেতে পারছেন না। ঠিক এই রকম সময় আমরা দেখলাম শক্তি চট্টোপাধ্যায় চলে গেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এরা তখন সব বয়সে অনেক কম, তারা এনার্জিতে ফুটছেন। তখন কলকাতা বইমেলা শুধু হচ্ছে না, জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে বইমেলা হচ্ছে, এবং সেই প্রত্যেকটা বইমেলাতে অবশ্যই মধ্যমণি হিসেবে কারা পৌঁছে যান, সুনীল গঙ্গোপাধ্যায় পৌঁছে যান, শীর্ষেন্দুবাবুকে আমরা দেখতে পাই। তো তারা এগুলো সবই আমরা দেখেছি। কিন্তু ওই বাম সাহিত্য এবং তখন যে তদানীন্তন সরকার, তারা কিন্তু এই জিনিসটাকে ক্রমশ পুশ করে যাচ্ছে। অবশ্যই তার মধ্যেও নিশ্চয়ই রাজনৈতিক এজেন্ডা ছিল। যাই হোক, তখন কম বয়সের, হয়তো কম বয়সে তো মানুষ এত পরিণত হন না, তখন কম বয়সের হয়তো শীর্ষেন্দুবাবু তিনি তার মধ্যে কোনো বাঙালির ড্রয়িং রুমে হেসেলে বা কোথাওই রাজনীতি ঢুকে পড়ার কোনো কারণ দেখতে পাননি তখন, বা তার হয়তো ওটা মনে হচ্ছিল যে ওটা কোনো রাজনীতি নয়। এরপর অবশ্যই আলোচনায় আনতে হবে আনন্দ পাবলিশার্সের কথা। আনন্দবাজার গোষ্ঠী, তারা এমন একটা বড় গোষ্ঠী যারা এই সমস্ত একটা ইকোসিস্টেমকে ভরণ ভরণ পোষণ শব্দটা খুব শুনতে খারাপ লাগে, তবুও বলছি, তাদের একটা এই ইকোসিস্টেম তৈরির পিছনে এই গোষ্ঠীর তো একটা বিরাট বড় হাত আছে অবশ্যই। দীর্ঘদিন ধরে বহু প্রতিভাকে তারা খুঁজে এনেছেন, লালন পালন করেছেন, মাস মাইনের চাকরি দিয়ে রেখেছেন, তার পরিবর্তে তারা লিখেছেন, এবং বলা বাহুল্য তার মধ্যে বেশিরভাগ, সিংহভাগ ছিলেন বাম মনস্ক। যদিও একসময় বামেদেরই একাংশ নাকি এরকম প্রচারও করতো যে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর এডিটোরিয়াল পলিসি নাকি ঠিক বাম ঘেঁষা নয়, জানি না, এরকম ওই সোনার পাথর বাটিটাটির মতো আজকাল শুনতে লাগে। আজ অবশ্য আনন্দবাজার একটু অতি বাম লাইনে চলে গেছে, যাকে সেটা আমার আজকের আলোচনার বিষয় নয়। এবার আনন্দ পাবলিশার্স, তার পথ চলা শুরু হয়েছিল 1957 সালে, আর দেজ আরেকটা বড় পাবলিশিং গোষ্ঠী, তাদের 1976 সালে। এবার এই লেখা টেখার বাইরে একটু অন্য দিকেও তাকানো যাক, সমকালকে ধরতে গেলে তো সব দিকে তাকাতে হবে, একটু সিনেমার দিকেও তাকানো যাক। বাঙালির সিনেমা পরিচালক যারা ছিলেন, সমস্ত দিগ্বিজয়ী পরিচালক, বিশ্ববিখ্যাত পরিচালক, তাদের কথাও একটু ভাবা যাক। একটা সময় এই বাম ইকোসিস্টেম একদম পুরো মার্কা মারা ওয়েতে চলতো এইভাবে, জানেন তো, যে ঋত্বিক ঘটক আর মৃণাল সেন ছাড়া কেউ পরিচালক নন। আপনি শুনে একটু আঁতকে উঠবেন, কি বলছেন আপনার, এটা তো হতেই পারে না। সত্যজিতের এত গুণমুগ্ধ ছিলেন না, অবশ্যই ছিলেন তো, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যারা হার্ডকোর রাজনীতি নিয়ে কথা বলতেন, তারা কিন্তু সত্যজিৎকে ওই জায়গাটা কখনো দিতেন না যেটা ঋত্বিকের জন্য বরাদ্দ ছিল আর মৃণাল সেনের জন্য বরাদ্দ ছিল। কলকাতা 71 তাদের খুব প্রিয় ছবি, ভাবা যায় না একদম। ঋত্বিক ঘটকের ছবি দেখতে তো তারা অজ্ঞান। ঋত্বিক ঘটক একটা ইনস্টিটিউশন, অবশ্যই কিংবদন্তি, অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে ক্যামেরার সামনে কাঁচ রেখে পুরো চোলাই ঢেলে দিলেন ফ্রেমের মধ্যে, সবাই বাহা বাহা করে উঠল, আহা, ভারতীয় সিনেমা এক লাফে আন্তর্জাতিকতার কোন মঞ্চে পৌঁছে গেল। সেই ঋত্বিক ঘটক একের পর এক কালজয়ী সমস্ত সিনেমা বানালেন। সেই সিনেমা দেখতে গিয়ে আজও বাঙালির প্রাণ কেঁদে ওঠে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দাদা বোন, তারা পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলো, তাদের জীবনের লড়াই, সেই লড়াই লড়তে লড়তে একদিন করুণভাবে কঠিন অসুখে আক্রান্ত হয়ে বোন মারা যাচ্ছেন। আহাগো, কি
মর্মভেদী গল্প, মর্মস্পর্শী গল্প, হৃদয়স্পর্শী গল্প। সেই ঋত্বিক ঘটক এত ছবি বানিয়ে ফেললেন, নিজে একটু, অবশ্যই তার জীবনযাপন নিয়ে আমি কোনো আজকে হুল ফোটাবো না, কিন্তু তথাপি ঋত্বিক চলেও গেলেন। কিন্তু ঋত্বিক এত কিছু বানানোর পরেও একটা কাজ অসম্পূর্ণ থেকে গেল, তিনি জীবনেও বানাতে পারলেন না, নাকি বানাতে চাইলেন না। কেন পূর্ববঙ্গ থেকে এই সংখ্যক মানুষকে চলে আসতে হলো, কি কারণে? আমরা ঋত্বিকের ছবিতে সেটা দেখতে পেলাম না। ওপারের বাংলার মানুষের এপার বাংলায় আসার পর কি কঠিন স্ট্রাগল ছিল, কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হলো, সেই সমস্ত লড়াই ঋত্বিক লিখলেন। ঋত্বিক একটা যান্ত্রিক, একটা একটা মেশিন, গাড়ি একটা, তাকে নিয়ে একটা অযান্ত্রিকের মতো ছবি বানিয়ে ফেললেন, একেবারে ভিশনারি যাকে বলা যায়। কিন্তু ওই একটা জায়গা যেন ছেড়ে গেলেন। ঋত্বিকের গল্পে, ঋত্বিকের ছবিতে আজ পর্যন্ত আমরা কোনোদিন এই জায়গাটা ধরতে পারলাম না যে কেন অত বিপুল সংখ্যক মানুষকে, তার ছবির কুশীলবদের, প্রোটাগনিস্টদের চলে আসতে হলো এখানে। কিন্তু কেন চলে আসতে হলো সেটা পরিচালক বলার সাহস দেখাতে পারলেন না। যাই হোক, সাহসী পরিচালক, হয়তো ইচ্ছে করেই দেখাতে চাননি, ইজম হয়তো পারমিট করেনি। মৃণাল সেন, তিনিও আরেকজন আমাদের অসম্ভব প্রিয়। কিন্তু এই ইকোসিস্টেমে তখন থেকে আজ পর্যন্ত অদ্ভুতভাবে অচ্ছুত একটা নাম আছে, জানেন তো? তপন সিনহা। সফেদ হাতি বানানো তপন সিনহা, হারমোনিয়াম বানানো তপন সিনহা, আপনার আমার একেবারে ছোট থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেক বাঙালিকে নির্মল আনন্দ দিয়ে যাওয়া, ভাবানো, নাড়িয়ে দিয়ে যাওয়া গল্প হলেও সত্যি। সেই গল্প হলেও সত্যিতে বা তার আগে পরে বিভিন্ন ছবিতে বিভিন্ন অনুষঙ্গে তপন সিনহা কিন্তু শুধু ডান নয়, এই বাম ইকোসিস্টেমকেও চোখে চোখ রেখে প্রশ্ন করতেন। সেটা বোধহয় পছন্দ হয়নি। তাই এই 34 বছরের বাম শাসন তপন সিনহাকে কোনো দিন কোনো রাজ্যের তরফ থেকে বিরাট কোনো সম্মান কিন্তু দেয়নি। তার নামে কিন্তু শহরে কোনো রাস্তা হয়নি। কেন হয়নি আমরা জানি না। যাই হোক, সেইগুলোর মধ্যেও শীর্ষেন্দুদা কোনো দিন কোনো বাঙালির জীবনে কি বাঙালির মননে রাজনীতি ঢুকে পড়ছে বা রাজনীতি খারাপ দিকে টার্ন করছে, সেরকম শীর্ষেন্দুদার তখন মনে হয়নি। সত্যজিৎ রায় আর রবি ঠাকুর, এই দুটো খুব কনভিনিয়েন্ট বিষয়, জানেন তো, বাম ইকোসিস্টেমের কাছে। মানে কিরম জানেন তো, ওই যে শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন না, যে যদি গ্লাসে করে তোকে দুধ আর জল একসঙ্গে দেওয়া হয়, একদম রাজহাঁসের মতো হবি। মানে রাজহাঁস যেরমভাবে ওই দুধটুকু খেয়ে নেয়, জলটা পড়ে থাকে, ঠিক ওরকম সত্যজিৎ আর রবি ঠাকুর নিয়ে এই বাম ইকোসিস্টেম একদম কথায় কথায় হুবহু সেই রামকৃষ্ণদেবের কথাটা ফলো করে চলে। সত্যজিতের যেটুকু অংশ তাদের কনভিনিয়েন্ট মনে হয়, যেমন ধরুন হীরক রাজার দেশে, সেটা তারা খুব সুন্দর করে নেয়, সেটা তাদের কাছে খুব প্রিয়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেই অংশটাই তারা নেয়, যে অংশটায় ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু যদি একটু জাতিগত দিকে ব্যাপারটা চলে যায়, কোনো মূল্যায়ন রবীন্দ্রনাথের লেখা থেকে সত্যজিতের কোনো ছবির অনুষঙ্গে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে হাড়ে রেড়ে করে ওঠে এই অংশটা। আজকে এই বাম ইকোসিস্টেমের কাছে এমন অনেক নাম আছে যারা কিন্তু অপাংতেয়। কেন কোনো দিন ভেবে দেখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপাংতেয়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একসময় হিন্দু জাগরণ তার লেখায় উঠে এসেছিল। সেটাই কি কারণ? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একই কারণ থাকতে পারে। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি একসময় মুসলিম সমাজের বিভিন্ন অন্ধকার দিক তার লেখায় কিন্তু উঠে এসছে। কিন্তু শরৎবাবুও বাম ইকোসিস্টেমের পছন্দের নন, দ্বিজেন্দ্রলালও নন। অবশ্যই ডিএল রায় কী করে আর বাম ইকোসিস্টেমের খুব পছন্দের হবেন? যিনি দেশকে, যিনি বাংলাকে, যিনি ভারতকে সেলিব্রেট করেন, জগৎসভায় সেরার আসনে দেখতে চান, তাকে কি করে এই বাম ইকোসিস্টেম সেলিব্রেট করবে? সত্যেন দত্তকেও করে না। যে সত্যেন দত্ত একসময় কিন্তু রানার লিখেছিলেন, ভাবা যায়। আজকে সত্যেন্দ্রনাথ দত্ত প্রচুর প্রচুর কবিতা, যেগুলো পরবর্তীকালে হয়তো, অবশ্য রানার বোধহয় সত্যেন্দ্রনাথ দত্তের নয়, যদ্দূর আমার মনে হচ্ছে আমি ভুল বললাম, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তর প্রচুর প্রচুর লেখা আমরা ছোটবেলা থেকে পড়েছি, কিন্তু বাম ইকোসিস্টেমের পছন্দ নয়। মতাদর্শ ম্যাচ করে বলেই এই বাম ইকোসিস্টেমের খুব প্রিয় বেশ কয়েকজন আছেন। তারাশঙ্কর আছেন, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, খুব পছন্দের।
আর যারা একটু অতিবাম লাইনে থাকেন তারা সবসময় নবারুণে প্রচণ্ড আসক্তি দেখান। ফ্যাতারু, ফচফচ, ফ্যাচ ফ্যাচ কী সব আছে না, ওই সব প্রচণ্ড প্রিয় আর কি। নবারুণ বলতে তারা অজ্ঞান। যারা একটু মননে, নকশাল, অতিবাম এই সমস্ত লাইনে আছেন, তাদের কাছে বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে নবারুণ। মানে যেরকম ওই হিন্দি ছবি যারা এক সময় দেখতেন না, বিল্লা নাম্বার 786-83 খুব সেলিব্রেট করা হতো, বাংলায় যেমন 1084 মাটা খুব সেলিব্রেট করা হতো একটা সময়। এগুলো মারাত্মক চমৎকার সাহিত্য ছিল আর কি। ইন্দিরা রাত্রিরে হঠাৎ আচমকা দরজা খুলে দেখতে পেল যে কোনো সেজদা আর কি পুলিশের তাড়া খেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। এই সময় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, খাবারও বিশেষ নেই, হেসেলে গিয়ে কোনো মতে একটু যা পাওয়া গেল সেটা অমুক পুরনো কাজিন কোনো ব্রাদার তার জন্য নিয়ে আসা হলো, এবং তারপর পরে সেই রাতে, ঝড় জলের রাতে কি ঘটে গেল দুজনের মধ্যে, সম্পর্কের সব বেড়াজাল ভেঙে পড়লো। বটতলার সাহিত্য নয় কিন্তু এগুলো কিন্তু স্বনামধন্য সমস্ত সাহিত্যিকদের লেখা। এবং তারপর সেই দাদা যখন মারা গেল, পরবর্তীকালে আমরা জানিলাম যে সেই রাতে সেই দাদার সঙ্গে ইন্দিরার এক অন্যরকম সম্পর্ক হয়েছিল। এগুলো খুব উচ্চ সাহিত্য গুণ সম্পন্ন লেখা বাঙালির মননে, যেগুলো বছরের পর বছর, দশকের পর দশক ধরে ঢুকেছে। একটা রোম্যান্টিসিজমের জন্ম হয়েছে। সেই রোম্যান্টিসিজম যখন জন্ম হচ্ছিল, বড় হচ্ছিল, শৈশব থেকে যৌবনে পৌঁছচ্ছিল, তখন কিন্তু একবারও শীর্ষেন্দুদার মনে হয়নি যে বাঙালির জীবনে রাজনীতি ঢুকে পড়ল। শরদিন্দু নিয়ে খুব অনীহা, জানেন তো, এই ইকোসিস্টেমের। ওই ব্যোমকেশের গল্প লিখতে লিখতে শরদিন্দু ভুল করে একবার কোন জন্মের পাপে ভগবান জানে লিখে ফেলেছিলেন যে মুসলিম মহল্লায় হিন্দুদের সম্পর্কে কতটা হেট্রেড আছে, বা কলকাতার দাঙ্গার একেবারে জীবন্ত দলিল, লাইভ টেলিকাস্ট, রিয়াল টাইমে লিখে ফেলেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যাস, সমস্যা হয়ে গেল। শরদিন্দুকে তো তাহলে খুব একটা পছন্দ করা যাবে না। এবার শরদিন্দুর মাপের একজন সাহিত্যিক, তাকে তো অস্বীকারও করা যাচ্ছে না, মানে তিনি যে সাহিত্যিক নন সেটাও তো বলা যাবে না। তো সমস্যা। বিভূতিভূষণ আরও একজন একেবারে ভালো মানুষ, তিনি অপু লিখেছেন, এত কিছু লিখেছেন, বাঙালির মানে প্রাণ ছুঁয়ে গেছেন, কিন্তু বিভূতিভূষণ তো কোনোদিন মতাদর্শের জায়গা থেকে সেই মনের কথাগুলো লিখতে পারেননি যেগুলো নবারুণের মতো বছরের পর বছর বিজ্ঞাপিত করা যাবে। বাম বা অতিবাম ইকোসিস্টেম যেটাকে বারবার মার্কেটিং করতে পারবে। ফলে বিভূতিভূষণও একটু অপান্ত, ঠিক আছে, ভালো চলবে, ঠিক আছে, কিন্তু বাট ওই পর্যন্তই আর কি। এই পর্যায়েতেই পরপর আস্তে আস্তে আমরা জীবনানন্দকে দেখেছি। আত্মভোলা মানুষ ছিলেন, ট্রামে কাটা পড়ে যার মৃত্যু হয়েছিল, কিন্তু সেই জীবনানন্দ, তার বহু কবিতায় বহু রকম অনুষঙ্গ আছে, প্রকৃতিকে নিয়ে অন্যরকম খেলা, সম্পূর্ণ একটা অন্য দার্শনিক ছিলেন। তো তাকেও বোধহয় ওই ইকোসিস্টেমের এজেন্ডার মধ্যে ফিট করানো যায়নি। যাই হোক, আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না। এখন এই যে ব্যাপারটা শুধু যে সেলিব্রেটেড প্রকাশনা বা এই জায়গাতেই ছিল তা কিন্তু নয়। লিটল ম্যাগাজিনও এই সময় থেকে শুরু হয়েছিল, এবং বলা বাহুল্য বাংলার কোণে কোণে যে সমস্ত জায়গাতে এই দেওয়াল পত্রিকা, লিটল ম্যাগাজিন, এই ছোটোখাটো আয়োজনগুলো চলতো, এই প্রচেষ্টাগুলো চলতো, সেখানেও কিন্তু বাম বা অতিবাম বাদ দিয়ে ডান বা মধ্যমেধার মানুষজনের, মধ্যপন্থায়, মধ্য রাজনীতিতে বিশ্বাসী মানুষজনের, তাদের কিন্তু খুব একটা যাতায়াত ছিল না, তাদের খুব একটা প্রবেশাধিকারও দেওয়া হয়নি। এখন সমস্যা হচ্ছে এই যে এবিপি ইকোসিস্টেম, গিল্ড, প্রকাশনার ইকোসিস্টেম, এই এত কিছু নিয়ে এত কথা আমরা বললাম, কিভাবে এগুলো কবজা হয়েছিল সেই সব নিয়েও আলোচনা করলাম। এই পুরো সময়কালটায় কখনো আজ পর্যন্ত, বিশ্বাস করুন, আমি কখনো শীর্ষেন্দুদার মুখে শুনিনি যে বাঙালির জীবনে রাজনীতি একেবারে ঢুকে পড়েছে, বাড়ি ঘিরে ফেলেছে এবং বাড়ির দখল নিয়ে নেবে। তো যাই হোক, এখন মুশকিলটা হচ্ছে ডান ইকোসিস্টেমের কিছু লোকই তো এদের একটু বেশি পাত্তা টাত্তা দেন। ঠিক যেভাবে জয় গোস্বামীর এই অনুষ্ঠানে, যেটা দিয়ে আজকের এই পর্বটা শুরু করেছিলাম, সেটাতে ফিরে আসতে গেলে দুটো কথা অবশ্যই বলে যাব। জয় গোস্বামীর অপমান হলো কি জয় গোস্বামী একেবারে সঠিক টিট ফর ট্যাট ফেরত পেলেন, সেটা আপনারাই তো বিচার করবেন। আমার কাছে এটাকে আমি অপমান বলে মনে করছি না, এবং খুব স্পষ্টভাবে মনে করছি না, স্পষ্টভাবে বলতে চাই। তার কারণ, যে জয় গোস্বামী সত্যি ওই চটি চাটার কম্পিটিশানে অংশ নিচ্ছিলেন 15 বছর ধরে,
সেই জয় গোস্বামী তিনি নিজেও বোধহয় জানেন বা হয়তো আশাই করেছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তাকে কি ইনভাইট করা হয়েছিল এই অনুষ্ঠানে? আমি জানি না, আমি এখনো সঠিক উত্তর জানি না। একটা মহল থেকে শুনছি যে জয়বাবু নাকি নিজেই তাসলিমার কাছে আগের দিন পৌঁছে গিয়েছিলেন শহরের এক 5 তারা হোটেলে, এবং সেখান থেকে প্রায় বলতে পারেন ইনভিটেশন আর কি, মানে নিজেই নিয়ে আসেন আর কি। এখন কেউ আপনার বাড়িতে এলে আপনি তো তাকে ভেতরে আসতেই বলবেন। তাসলিমাও হয়তো সেই কারণেই বলেছিলেন, জয় আপনি আসুন কাল অনুষ্ঠানে। জয়ের সঙ্গে তাসলিমার অনেক আগের পরিচয়। তো জয় পৌঁছেছিলেন, কিন্তু তারপর তাসলিমা বোধহয় খুব আন্তরিকভাবেই আবেগের বশেই তাকে স্টেজে ডেকেছিলেন। আমি এগুলো পুরোটাই কল্পনা করে বলার চেষ্টা করছি আপনাদের, মানে এটা আমার ধারণা বলার চেষ্টা করছি। এমন নয় যে তাসলিমা আমাকে কিছু জানিয়েছেন বা জয়বাবু আমাকে কোনো টেলিফোনে ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু মুশকিলটা হলো, যে দর্শকরা ওই দিন ওখানে ছিলেন তারা সত্যিই তো কেন ওই জয় গোস্বামীকে শুনতে চাইবেন? যে জয় গোস্বামী 15 বছর শিরদাঁড়া সোজা রেখে একটা কথা বলতে পারেননি, তার কথা কেন শুনবেন মানুষ? 16 বছর পর কলকাতায় ফিরে আসা তাসলিমাকে তো মানুষ শুনতে গিয়েছিলেন। আর সেই জয়কেই যারা শোনেননি, স্টেজে ওঠার মুখে গর্জন করে নামিয়ে দিয়েছেন সেই জেগে ওঠা বাঙালি, তারা শীর্ষেন্দুবাবুর এই যে মন্তব্য, রাজনীতি ঢুকে পড়া বাঙালির হেঁসেলে, সেটাকে কিভাবে দেখছেন সেটাও আমার জানার খুব কৌতূহল রইল। আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আপনার কি মনে হয়েছে শীর্ষেন্দুবাবু এটা কেন বলেছেন, কোন কারণে বলেছেন এবং কতটা যুক্তিযুক্ত বলেছেন, সেটা বিচার করুন। অবশ্যই আপনার যেটা মনে হচ্ছে কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে এই ধরনের আলোচনা, তাহলে অবশ্যই এই চ্যানেলটা দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন খবরের ডান দিক। ফেসবুকেও আমাদের পর্বগুলো আসে, ফেসবুকেও আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আজ চলি, দেখা হবে আবার অন্যরকম কোনো পর্ব নিয়ে। নমস্কার।